গাঁথবে না মালা জানি মনে, গাঁথবে না মালা জানি মনে। আহা তবু ধরুক মুকুল আমার বকুল বনে, প্রাণে ওই পরশের পিয়াসানি ফিরবে না। কোথায় তুমি পথ ভোলা, কোথায় তুমি পথ ভোলা। তবু থাক না আমার দুয়ার খোলা, কোথায় তুমি পথ ভোলা। রাত্রি আমার গীতহীনা, রাত্রি আমার গীতহীনা। আহা তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বিনা, তারে ঘিরে ফিরু কাঙাল বাণী ফিরবে না। কোথায় তুমি পথ ভোলা, কোথায় তুমি পথ ভোলা। তবু থাক না আমার দুয়ার খোলা, কোথায় তুমি পথ ভোলা। রাত্রি আমার গীতহীনা, রাত্রি আমার গীতহীনা। আহা তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বিনা, তারে ঘিরে ফিরু কাঙাল বাণী ফিরবে না। তা জানি তা জানি, আহা তবু তোমার পথ যে জলপ্রদীপ ফিরবে না। তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা। আমাদের মা পরম মনোবিদ্যুৎ চলে গেছেন এবং তারই স্মরণে আমরা আজকে একটা ছোট্ট পারিবারিক সভা এবং করেছি আয়োজন, এবং সেখানে আমাদের পরিবারের যারা আছেন এবং আমাদের পরিবারকে ঘিরে যারা আমাদের স্বজন আছেন তাদের সবাইকে নিয়ে আমাদের ছোট্ট অনুষ্ঠান, একেবারেই একটি বিবিধ অনুষ্ঠান, যথাসম্ভব আনন্দময়। আমার মাও খুব আনন্দময় মানুষ ছিলেন, তো আমরা সেটাকে সেইভাবে এই স্পিরিটটা বজায় রেখে আমরা অনুষ্ঠানটা করব। এরপরে আর আমার কিছু বলার নেই। আমরা অনুষ্ঠানটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আমাদের পরিবারের দু একজন সিনিয়র মানুষ তারা অল্প কিছু বলবেন মায়ের সম্পর্কে। তারপরে আমাদের কয়েকটি প্রতিনিধি মা যুক্ত ছিলেন গোপাল মহিনাটি বলে একটি বিশেষভাবে সক্ষমদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে, তার যিনি পর্দাঘাট নিয়ে আসছেন আমাদের পারিবারিক বন্ধু একজন আছেন, তারাও অল্প অল্প করে মায়ের কিছু বলবেন। তারপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আমরা আমাদের এখানে অধ্যাপিকা রোহিণী ধর্মপাল এবং তার যারা সঙ্গী আছেন তারা এই বিষয়ে বিভিন্ন রকমের ভাবনা থেকে একটা অনুষ্ঠান তারা করে থাকেন। তো আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং তারা মূল অনুষ্ঠানটা যাবেন। তার আগে আমরা ছোট করে আমাদের শ্রদ্ধা বিনতি প্রকাশ করছি। তার আগে প্রথমে আমি বলবো আমাদের পরিবারের সবথেকে ঘনিষ্ঠ সদস্য মহুয়া, তার যদি একটু আমার তার ঠাকুমার ছবিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এরপরে আমার ভাই এবং ভাতৃবধূ দুজনকেই যাচ্ছি, তারা তাদের এখানে শ্রদ্ধা জ্ঞাপন করে। এরপরে আমাদের এই মুহূর্তে পরিবারের সিনিয়র সব থেকে বয়স্ক সদস্য আমার মামা, তাকে বলতে আসতে বলছি। তিনি পরবর্তীকালে পরপর যারা বলবেন তিনিও কিছু বলবেন আমাদের পরিবারের সিনিয়র সদস্য হিসেবে। প্রমোদ সান্যাল, আপনি আর এই অবসরে আমিও আমার শ্রদ্ধার্ঘ্য আমি ছবিতে নমস্কার। আজকে আমরা এখানে এক জায়গায় হয়েছি, মিলিত হয়েছি। আমার দিদি প্রয়াত প্রীতিরানী বাগচি গত 15 জুন ইহলোক ত্যাগ করেছেন। আমি প্রথমেই তার আত্মার শান্তি কামনা করছি, চির শান্তি কামনা করছি। আমাদের আজকে এই স্মরণ সভার অনুষ্ঠানে আপনারা যারা এখানে এই ভাবগম্ভীর পরিবেশে এবং এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ যারা এসেছেন, আমাদের বাগচি পরিবারের তরফ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এখানে অনুষ্ঠানে যে এসেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু স্মৃতিচারণার দিকে যাচ্ছি, যদিও সময় খুব সংক্ষিপ্ত। আমার দিদি প্রীতিরানী বাগচি বর্ধমানে বড় হয়েছেন। বর্ধমানেই তার সবকিছু, স্কুল বলুন, কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, সবটাই তার বর্ধমানকে কেন্দ্র করে। তিনি যে স্কুলে, হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়, তিনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন, পরবর্তীকালে তিনি সেখানেই কর্মরত অবস্থায় ছিলেন। তারপরে কলেজ জীবন, তারপর বিশ্ববিদ্যালয় জীবন, সেখান থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পরবর্তীকালে 1965 সালের 25শে নভেম্বর বৈবাহিক জীবনে আবদ্ধ হলেন পাঠশালায়। তারপর আস্তে আস্তে ঘটনাক্রমে সাংসারিক জীবনে জড়িয়ে গিয়ে সেখান থেকে কলকাতা থেকে কার্যক্রমে একটি স্কুলে পড়ানোর ব্যাপারে শেওড়াফুলিতে এসেছিলেন। পরবর্তীকালে ছেলেরা যথেষ্ট বৃদ্ধি এবং তারা যে যার জায়গায় দাঁড়িয়েছেন। তারা আবার আমার দিদিকে আবার কলকাতায় আসতে হয় এবং কলকাতাতেই শেষ জীবন পর্যন্ত ছিলেন। তিনি অনেক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অতি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসতেন। আমরা কোনোদিন সাধারণ জীবনযাপন ছাড়া অন্য কিছু যে একটু বৈভবের মধ্যে জীবনযাপন, সেটা কোনোদিন দেখিনি। অত্যন্ত সাধারণভাবে থাকতে উনি ভালোবাসতেন এবং অত্যন্ত কি বলবো, মানে প্রত্যেককে নিয়ে উনি থাকতে ভালোবাসতেন। যে ছাড়া ছাড়া ভাব ইত্যাদি ব্যাপারগুলো ছিল না। তিনি সবাইকে আপন করে নিয়ে থাকতে তিনি আর কি ভালোবাসতেন। কলকাতা কেন্দ্রিক যখন আমার দিদি ছিলেন, তখন স্বাভাবিকভাবে যেটা হয় যে মফস্বল থেকে কোনো
মানে কোনো কাজে কলকাতায় এলে ডাক্তার দেখালো ইত্যাদি যে কোনো কারণেই হোক, তখন একটা শেল্টার মানুষের প্রয়োজন হয়। সেই শেল্টার কিন্তু দিদি সবাইকে দিয়েছে। কি তার নিজের কাছাকাছি আত্মীয় অথবা দূরে সবাইকে তিনি সেই শেল্টার দিয়েছেন এবং তিনি কাছে টেনে নিয়েছেন। তার এই দিকগুলো তো বলার আছেই, কিন্তু এটা বলতে গিয়ে আমি দীর্ঘায়িত করতে চাই না। আমি দিদি আত্মার শান্তি কামনা করছি। আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মেয়েটা কল্যাণ সান্যাল, নমস্কার। পরিচয় সূত্রে আমি ওনার রাজুস পুত্র। আমার পিসিমা ছিলেন উনি, এবং জন্ম সময় থেকে আমাদের বড় হয়ে ওঠার অনেকটা সময় পর্যন্ত আমরা ওনার স্নেহ, সাহচর্য, পরামর্শ সবকিছু পেয়েছি। আমি ওনার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শুধু দুটি কথা বলবো যা ওর দিক থেকে আমাকে বিশেষভাবে ওর প্রতি আকর্ষিত করেছিল। আমার সঙ্গে ওর মৃত্যুর 1 বছর আগে যতদিন পর্যন্ত উনি সুস্থ ছিলেন নিয়মিত কথা হতো, দীর্ঘ সময় ধরে কথা হতো। হয়তো উনিও আমার সঙ্গে কথা বলতে পছন্দ করতেন, আর আমি তো পছন্দ করতাম। পছন্দ করার অনেক কারণ, অনেক দিক থেকে ওর চরিত্রের কিছু বিশেষ দিক আমাকে টানতো। তার দীর্ঘ কথায় যাব না, সময় কম। শুধু দুটি দিকের কথা বলে আমি আমার কথা শেষ করব। একটি কথা হচ্ছে, উনি খুব মৃদুভাষী ছিলেন, ধীরে কথা বলতেন, কিন্তু যা বলতেন সেটা স্পষ্ট বলতেন, একই সঙ্গে স্পষ্টভাষী ছিলেন। আমার অভিজ্ঞতায় একই সঙ্গে মৃদুভাষী এবং স্পষ্টভাষী দেখা যায় না। যারা একটু স্পষ্ট কথা বলেন তারা একটু জোরে কথা বলতে ভালোবাসেন, আবার যারা এই দুটির সংমিশ্রণ ঘটাতে পারেন না। ওনার দিক থেকে কিন্তু এটা আমি সবসময় দেখেছি, যেটা আমাকে খুব টানতো। সবসময় আলোচনা করতে গিয়ে মতের তো মিল হয় না, কোনো দুজন মানুষের মধ্যেই হয় না, ওর সঙ্গেও আমার হতো না। কিন্তু যখন এই আমার মতের ভিন্ন কথা, তিনি কথা প্রকাশ ঘটাতেন, এটা যেভাবে বলতেন সেটা কিন্তু আজও আমার মনে আছে। এটা একটা ব্যাপার আমাকে খুব টানতো। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, সুখে এবং দুঃখে সমান মনোভাব নিয়ে থাকা, এটা আদর্শ হিসাবে বলা হয় ঠিকই, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, এটা পারি না। জীবনে অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে উনি গিয়েছেন। অল্প বয়সে আমাদের পিসেমশাইকে উনি হারিয়েছেন। উনি আমার কাকা বলে গেলেন এখনই, পড়াশোনা শেষ করে আমাদের শহরে, একই শহরে আমরা বাসিন্দা, বর্ধমানে আমিও বড় হয়েছি, উনিও ছিলেন। তা চাকরিতে ঢুকেছিলেন এবং একটি স্কুলে, একটি হাই স্কুলের শিক্ষয়িত্রী হিসাবে বেশ কয়েক বছর কাজ করেছেন।
বিবাহোত্তর জীবনে যখন স্বাভাবিকভাবেই সেই চাকরিটি তিনি আর করতে পারেননি, তার জন্য কিন্তু কোনোদিন কোনো দুঃখ প্রকাশ করতে দেখিনি। একটা চাকরি ছেড়ে দিয়ে অবলীলাক্রমে চলে এসেছিলেন, এটা যেরকম সহজ একটা ব্যাপার ছিল। আমি তো অনেকেই চাকরি ছাড়তে হয়, বিভিন্নভাবে জীবনে অনেক পরিবর্তন মেনে নিতে হয়, এত সহজে পরিবর্তন উনি মেনে নিয়েছিলেন যেটা আমার কাছে খুব অবাক লেগেছিল। সুতরাং এরকম আরো তো জীবনের উত্থান পতন সবই ঘটেছে, মানুষের জীবনে ঘটে। সব ক্ষেত্রেই তার সঙ্গে কথা বলে কিন্তু একই রকম মনোভাব প্রকাশিত হতে দেখেছি। এটাও একটু দুর্লভ বলে আমার কাছে মনে হয়। আমাদের সাধারণ মানুষের জীবনে এরকম ঘটতে দেখলে একটু অবাকই লাগে, এবং সেই অবাক আমি বারবার হয়েছি। আমি আর কথা বেশি বাড়াবো না, আমার প্রণাম জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের যারা কাছের মানুষ, তারা গল্প করে মায়ের সম্বন্ধে বলছেন। আমি এবার দেখে নিচ্ছি আমার সেজো মাসির ছেলে, আমার দাদা গৌতম ভট্টাচার্য দুর্গাপুর থেকে এসছেন। মায়ের সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং মায়ের ব্যাপারে ভীষণ একটা যোগাযোগ ছিল। ঘটনাটা হচ্ছে যে ছবিটা আপনারা আজকে আপনার কেন্দ্রীয়ভাবে মায়ের ছবি হিসেবে, এটাও ওনাদেরই উদ্যোগে তোলা হয়েছিল মায়ের বাড়িতে। এটা আজকে অদ্ভুতভাবে কাজে নিয়ে গেল। গৌতম দাকে আমি বলছি, গৌতম দা আপনি আসুন। নমস্কার। খুব দুর্লভ একটি কাজ পার্থ আমার উপর দিয়েছে। স্মৃতিচারণ করা বাস্তবে বোধহয় খুব কঠিন কাজ। যখন সেটা মাতৃতুল্য কোনো ব্যক্তির হয়, সে কাজটা বড়ই কঠিন হয়ে যায়। আজকে আমার এখানে দাঁড়িয়ে কথা বলতে যথেষ্ট কষ্ট হচ্ছে, কারণ ঠিক 1 বছর আগে আমার মা গত হয়েছেন। ঠিক যেদিন মায়ের স্মরণ সভা ছিল, তার ঠিক 1 দিন পরে মাসি অসুস্থ হয়ে পড়েন। এই ধাক্কাটা আমাকে দিয়েছিল ভেতর থেকে। তারপর 1 বছর, হয়তো অনেকটা সময়, কিন্তু আমার ভাবলে কোনো সময়ই নয়। এই 1 বছর পর আমি ভাবতে পারিনি যে আমার মায়েদের মধ্যে যিনি শেষ বোন ছিলেন, তিনিও চলে গেলেন। স্মৃতি হিসেবে তো অনেক কিছু পাহাড় হয়ে আসে। আমরা ছোট থেকে যে মাসিদের পাশে পেয়েছি, শুধু পাশে পেয়েছি বললে কতটা বলা হবে আমি জানি না, অন্তত আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি। পার্থ যে কথাটা বলে গেল যে ফুল মাসি আমাদের কাছে কতটা মায়ের মতো ছিল, এটা আমরা যারা ভাই বোন, মেজদাও বলে গেলেন কিছুক্ষণ আগে, এটা আমরা ফিল করছি। মেজদারা বর্ধমানে থেকেছেন, কাছাকাছি থাকতে পেরেছেন ছোটবেলায়, আমরা তো সেটা পাইনি, দূর থেকে দেখেছি। কিন্তু বড় হয়ে ওঠার যে প্রয়াসটা, তার সঙ্গী হিসেবে, সাথী হিসেবে মাসির একটা ছায়া কোথাও পেয়েছি। কারণ মাসির যে একটা শিক্ষার যে একটা প্রচন্ড প্রভাব, অথচ পরিশীলিত প্রভাব তার ব্যক্তিগত চরিত্রে, ব্যক্তিগত কথাবার্তায়, যেগুলো আমাকে এত আকৃষ্ট করত। একজন মানুষ মা হয়ে পৃথিবীতে আসেন, কিন্তু তারপর সেই দানাটাকে মেলে দেওয়াটা খুব কম মানুষই পারেন। যে মায়ের মতো করে আরো 5 জনকে ডানার নিচে রাখা, আগলে রাখা বলতে গেলে, সেটা আমরা এই মাসিদের মধ্যে পেয়েছি, অন্তত ব্যক্তিগতভাবে পেয়েছি। ওনার
মেজদার মতো করে বলতে ইচ্ছে করছে যে আকর্ষণের অনেক জায়গা ছিল, যেটা ছিল আমাকে বিশেষ করে মনে হয়েছে আজ থেকে শেষ দেখা আমার সঙ্গে 2021 সালে যে ছবিটি আপনি দেখছেন ওটা বাড়ি থেকেই তোলা। 2021 সালের 25-24 ডিসেম্বর আমি শেষবার এখানে আসতে পেরেছিলাম। তারপরেও অনেক ঘাত প্রতিঘাত আমার উপর দিয়েও গেছে, থাকছি সেটা পরের কথা। কিন্তু আজকে আমার এটাও ভালো লাগছে যে আমার তোলা একটা ছবি আজকে স্মৃতি হয়ে আমার এখানে উপস্থিত পাথরের উদ্যোগে। তো মাসির বাড়িতে গেলে যেটা আমার সবচেয়ে ভালো লাগতো, মাসির একটা অদ্ভুত কণ্ঠস্বর ছিল, যেটা জানি না অনেকের কাছে মনে হয়তো থাকবে। আমি হয়তো আসছি দুর্গাপুর থেকে, খবরটা দুদিন আগে থেকেই আছে। যখন কলিং বেল থেকে ঢুকছি তখন বলছে, আরে সজল এসে গেছিস? আমি তো ভাবছিলাম কত দেরি হবে। এই কথাটা তো একটা মানুষ অপেক্ষা করে থাকার পর হঠাৎ করে তাকে পাওয়া, সে তার পুত্রের মতো পুত্রবৎ। এই আমি জানি না, মানে যারা কাছ থেকে দেখেছেন, যারা এই ধরনের মানুষকে উপলব্ধি করেছেন, তারা এই স্বরটাকে চিনতে পারবেন। নিজে হাতে ভাত বেড়ে খাওয়ানো বা পাশে বসে গল্প করা, এগুলো অন্যরকম স্মৃতি। শুধু সব স্মৃতিকে তো এক জায়গায় জড়ো করা যায় না। আজকে আমার কাছে মনে হয়েছে এটা কঠিন কাজ, একটা মানুষের পুরো জীবনের ছবিটা আঁকা। অন্তত যেভাবে স্নেহধন্য আমরা হয়েছি, এই ছোট মামা বসে আছেন, মামা বসে আছেন, এদের ছোট থেকে এমনভাবে দেখেছি আমরা, অন্তত আমরা যারা বড় হয়েছি এদের কাছাকাছি থেকে, এগুলো স্মৃতির অ্যালবামে থেকে ঘুরে বার করতে হবে, এটা খুব কষ্টকর। বরং বড় জ্বলন্ত হয়ে আছে আমার কাছে এগুলো। পূর্ণমাসী গত হয়েছেন, এটা শোনার পর থেকে আমি ভালো নেই এই কথাটা আমি বলতে পারি। আজকে আমাকে নাচতে হয়েছে, আসার ইচ্ছেটা তো ছিল, কিন্তু আমার কোথাও টান ছিল যে ঠিক 1 বছর আগে আমার মা চলে গেলেন, 1 বছর পরে আমার মাসিও চলে গেলেন। এটা কোথাও গিয়ে আমি আর ভিতরে পারছিলাম না নিতে। মাসি নিজে একজন সমাজকর্মী ছিলেন, এটা দেখেছেন, চাকরি করেছেন, বড় হয়েছেন, অনেকটা কষ্ট দুঃখ বহু তাপ ওনার মাথার উপর দিয়ে গেছে। সে জীবনে প্রচন্ড ঢাক ধরে বিশেষভাবে সক্ষম বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের কাজ করতেন। এবং ব্যক্তিগতভাবে আমিও দীর্ঘ প্রায় 28 বছর ধরে এই বিশেষভাবে সক্ষম মানে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কাজ করছি, যেহেতু আমি এই ধরনের একজন পিতা। তো ফলে মাসির সঙ্গে এই জায়গাটার টানটাও একটা ছিল, যে একজন মা হিসেবে আরো কিছু শিশুর মা হয়ে ওঠার যে প্রবণতা, যে ইচ্ছা, সেটা উনি দেখিয়ে গেছেন। হয়তো সেখান থেকে কিছু অনুপ্রেরণা আমিও পেয়েছি। সেই 2004-05 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল, 18-19 বছর ধরে লেগে আছে। যাই হোক, স্মৃতি তো অনেক উপচে পড়ছে, সময় দীর্ঘায়িত করে লাভ নেই। মাসিকে প্রণাম জানিয়ে এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ নমস্কার এবং প্রণাম জানিয়ে অন্তত আমি আমার ভারপ্রাপ্ত এই কথাকে শেষ করতে বাধ্য হচ্ছি। নমস্কার, ভালো থাকবেন সবাই। এবারে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে যাদের বলার কথা ছিল তারা বলে ফেলেছেন। এবারে আমাদের পরিবারের অন্তর্গত না হয়েও কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন, যারা প্রায় আমাদের পরিবারের স্বজন। প্রথমে আমি যাচ্ছি আমাদের পাত্রদাকে, পাত্রপুকুর রায়, যিনি আমাদের প্রায় আমাদের পরিবারের সঙ্গে 40 বছরের উপর যুক্ত, সুখে দুঃখে সমস্ত বিষয়ে তারা রয়েছে। এবং পাত্রদা নিজেও একজন নাট্যকর্মী, এবং সেই সাথে আরো ধরনের কাজকর্ম করেন। তো আমি পাত্রদাকে পাত্রপুকুর রায়কে রাখছি। নমস্কার। আপনি
যা কোনো অনুষ্ঠান হচ্ছে আর কি, তার সঙ্গে মনে আছে? আচ্ছা, নমস্কার, আপনাদের সকলকে আমার বিশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যার সর্বানুষ্ঠানে আপনারা এখানে এসেছে, তার সঙ্গে আমাদের পরিচয়টা হয়েছে 80-র দশকে প্রথমবার, এবং তাকে আমরা জানতাম এবং আমি জানতাম মাসিমা। তার স্বজনরা ঠিকই বলেছেন তিনি ছিলেন সত্যিকারের মাতৃতুল্য ব্যক্তিত্ব, এবং তাকে আমরা যা দেখেছি আর কি, বা তার সান্নিধ্যে যারা এসেছেন তারা প্রত্যেকেই জানেন এখানে সে কথাগুলো তার সকলেই বলছে যে একই সঙ্গে মৃতবাক এবং স্নেহময় এবং দৃঢ় চেতা এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, এবং খুব অনাবদ্ধ জীবনযাপনই তিনি করতেন। বই পড়তে ভালোবাসতেন এবং বই পড়তেন। এই বই পড়া একটা অবস্থা তৈরি করে আমাদের চারপাশে এমন এক ভবন তৈরি করে রাখবে বা এক নিরাপদ তৈরি করে রাখবে, যেখান থেকে যে গ্রামীময় অপজীবন রয়েছে সেটা খুব সহসা আমাদেরকে স্পর্শ করতে পারে না এবং তাকে স্পর্শ করতো না। তিনি এই রকমই একজন অত্যন্ত দৃঢ়চেতা ব্যক্তিত্ব মানুষ ছিলেন এবং অত্যন্ত সহজ ছিলেন। তাকে আমাদের সকলের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার সমস্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের জন্য জীবনানন্দে রূপসী বাংলা থেকে একটি কবিতা আমি লিখেছি। যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব অন্ধকারে নক্ষত্রের নিচে কাঁঠাল গাছের তলে, হয়তো বা ধলেশ্বরী চিরাইয়ের কাছে, দিনমানে কোনো মুখ হয়তো সে শ্মশানের কাছে নামে আসে, তবুও কাঁঠাল জাম বাংলা তাদের ছায়া যে করছে আমার বুকের পরে, আমার মুখের পরে নীরবে চলছে পায়ের রসদ কাটা, বইছে শেয়াল কাঁটা, আমাদের কেউ ভালোবাসে নিবিড় হয়েছে তাই আমার চিতায় ছাইবে বাংলার ঘাসে, গভীর ঘাসের উঠছে চিত্রমান আমি, নক্ষত্র নড়ছে আকাশের থেকে দূর, আরো দূর আরো দূর নির্জন আকাশে বাংলা, তারপর অকাল ঘুমে আমি করেছে চলে আবার যখন জাতি আমার শ্মশান চিতা বাংলার ঘাসে পড়ে আছে, সে মুখে বাসকের বন্ধ করে আমার অস্ত্রে মহড়া উঠছে, শুনে গুগলে কোথাও কি গুমরানি কাটিছে বাতাসে, গোলের কুকুর ধরে শুনে নাম ইরাদা আমাদের ভালোবাসে। ধন্যবাদ বাচ্চাটাকে। আমাদের কবিতার কথা বলছিলেন, ফুল এবং তারা মায়ের ছবির উপরে পড়ছে। আমরা শুক্রবার বলছিলাম
পরিবেশ মনে হচ্ছে সেরকম অবস্থা দাঁড়িয়েছে। যাই হোক, আমরা এরপরে মা বালি সাধারণ গ্রন্থাগারের সদস্য ছিলেন এবং নিজের নাম দিতে পারলেও আমি যেহেতু নিয়মিত গ্রন্থাগারে যাই, তাই মায়ের পছন্দের বই মাকে আমি এনে দিতাম এবং গ্রন্থাগারের প্রায় প্রত্যেকেই আমার সঙ্গে সহযোগিতা করেন। তারাও মায়ের যে বই পড়তে ভালোবাসেন এবং পছন্দের বইটা যাতে মাকে আমি পৌঁছে দিতে পারি সেই ব্যাপারে তারা খুব দৃঢ় ছিলেন। বালি সাধারণ গ্রন্থাগারের কার্যক্রম সমিতির পক্ষ থেকে শ্রীমতী অনুমিতা ভট্টাচার্য এসেছেন, তাকে আমি বলবো বালি সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে মায়ের বিষয়ে কিছু বলা। বার্ষিক শিল্পী অনুমিতা, আপনি গ্রন্থাগারে আসেন। নমস্কার, আমি বালি থেকে এসেছি। বালি আমার পরিচয় এখানে, আমি বালি সাধারণ গ্রন্থাগারের সদস্যা। যে গ্রন্থাগারটির সদস্যা ছিলেন আজকে যার স্মরণ অনুষ্ঠানে এসেছি, সেই রানী বাগচি মহাশয়। আমাদের গ্রন্থাগারের বয়স প্রায় 139 বছর। আমরা বালির লোকেরা এই গ্রন্থাগারটিকে নিয়ে কিন্তু খুব গর্ব করি। আর প্রবুদ্ধবাবু আমাদের গ্রন্থাগারের সদস্য এবং তিনি প্রতিটি ব্যাপারে আমাদের গ্রন্থাগারকে সব রকমভাবে সহযোগিতা করেন। যখন শুনলাম যে তার মা আমাদের গ্রন্থাগারের সদস্য হতে চান, তো তখন আমাদের খুব অবাক লেগেছিল যে অত দূর থেকে উনি কি করে আসবে, কারণ আমাদের গ্রন্থাগারের সদস্য হতে গেলে একবার অন্তত আসতে হয়। তো উনি যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, উনি কিন্তু আসেননি, ওনার সই বক্তব্য করিয়ে নিয়েছিলেন। তো ওই একটা আক্ষেপ কিন্তু আমাদের রয়ে গেল যে ওনাকে আমরা আমাদের গ্রন্থাগারে একবারও পেলাম না। আমি নিশ্চিত উনি আমাদের গ্রন্থাগারে আসলে উনি খুব খুশি হতেন, কারণ ওই বয়সে একজন মহিলা প্রবুদ্ধবাবু যে ধরনের বইয়ের কথা বলতেন, উনি চাইতেন মানে এত যে বই পড়তে ভালোবাসেন। এবং শুধু বই নয়, আমাদের গ্রন্থাগার মানে বালিতে একটা হেরিটেজ মানে ভবনের মতো, সেই গ্রন্থাগার দেখলে উনি খুব খুশি হতেন। এবং আমরা ওনাকে হয়তো কোনো অনুষ্ঠানে, আমাদের গ্রন্থাগারে অনেক অনুষ্ঠান হয়, আমন্ত্রণ জানাতেও পারতাম। আচ্ছা, এবার গ্রন্থাগারের কথা থাক, মানুষটার কথা একটু বলি। আমার সঙ্গে ওনার কিন্তু একটু মানে দেখাও হয়েছিল, যদিও খুবই স্বল্প সময়ের জন্য, কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয়ও হয়েছিল, দেখাও হয়েছিল। ওই প্রভুবাবুর যে ফ্ল্যাট নিয়েছিলেন সেই ফ্ল্যাটে গৃহ প্রবেশের অনুষ্ঠানে। তো অনেক মানুষের সঙ্গেই তো আমাদের দেখা হয়, কিন্তু ওই অল্প সময়ের দেখায় উনি এত আপন করে নিয়েছিলেন আমাকে যে আমার ওনাকে কিন্তু খুব ভালো লেগেছিল। আর আমি যখন বাড়ি আসছিলাম, উনি বারবার করে আমাকে বলেছিলেন তুমি কিন্তু আবার আসবে। আমি ওনাকে বলেছিলাম যে আপনি এই বাড়িতে এলে আমি নিশ্চয়ই আসবো, আপনার সঙ্গে খুব কথা করবো। উনি বলেছিলেন নিশ্চয়ই আসবে, আমিও তোমার অপেক্ষা করবো। কিন্তু কিরকম আশ্চর্য, মানে আমি খবর পেয়েছিলাম যে উনি দীর্ঘদিন প্রভুবাবুর বাড়িতে ওখানেই ছিলেন, কিন্তু উনি এতটাই অসুস্থ ছিলেন। আমি না জানি তো মনে মনে খুব ভাবছিলাম উনি আরেকটু সুস্থ হয়ে যান, তারপর আমি যাবো। কারণ ওনাকে যেরকম পেয়েছিলাম আমি ঠিক সেরকমই আবার দেখতে চেয়েছিলাম, যে উনি নিশ্চয়ই আমাকে চিনতে পারবেন, উনি নিশ্চয়ই মনে পড়বে আমাকে ওনার একবারের জন্য হলেও। সেই জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু প্রবুদ্ধবাবু মানে মারা যাবার কয়েকদিন আগে বললেন ওনার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে।
তখন আমি তাড়াহুড়ো করেই সেদিন নিলাম। সেদিন ওনার শরীর খুবই খারাপ, তবুও একটা মানে আশ্চর্যের ঘটনা সেদিন ঘটেছিল। আমি এসে বসার পরে রঘুবাবু বলে যে দেখো উনি লাইব্রেরি থেকে এসছেন, তুমি তো এখন আর বই টই পড়ো না। তো উনি না চোখটা মানে ঘুরিয়ে মানে খুব মনে করার চেষ্টা করছিলেন। আমার মনে হয় লাইব্রেরি কথাটা, যেহেতু উনি খুব বই ভালোবাসতেন এবং লাইব্রেরির মেম্বার ছিলেন, লাইব্রেরি কথাটা ওনার মাথায় কিন্তু একটু হিট করেছিল। উনি খুব মনে করার চেষ্টা করছিলেন। লাস্টে আমি যখন উঠে পড়ছি তখন উনি বললেন যে তুমি তো আপনার বই টই পড়ো না। আর সঙ্গে সঙ্গে মাসিমা কিন্তু বললেন না না পড়ি, একটু একটু পড়ি, এবং বেশ জোরে বললেন কথাটা, শোনা যাবার মতো করে। এবং আশ্চর্যের ব্যাপার, তার পরের দিন থেকেই শুনলাম যে উনি মোটামুটি মানে আর সচেতন ছিলেন না। আমার এই ব্যাপারটা খুব আশ্চর্য লেগেছে যে উনি কিভাবে এই কথাটা বললেন যে একটু একটু পড়ি, মানে বই পড়াটা ওনার কাছে এতটাই ভালোবাসার জিনিস ছিল। আসলে উনি চলে গেছেন, ওনার কাছের মানুষদের কাছে মা চলে যাওয়াটা মানে বিশেষ করে ওনার ছেলেদের কাছে সব থেকে বড় শোকের ঘটনা। এই শোকের সান্ত্বনা হয় না। মা যখন অসুস্থ থাকে, বিছানায় থাকে, সাড়া না পেলেও তাকে বারবার ডাকা যায়, জিজ্ঞেস করা যায় কেমন আছো, উত্তর না পেলেও জিজ্ঞেস করা যায়, তাকে ছোঁয়া যায়। আর যে মুহূর্তে তিনি চলে যান তখন কিন্তু সবটাই শূন্য, সেই ঘর ভরা শূন্যতা, বুক ভরা শূন্যতা। তাই এই শোকের সান্ত্বনা দিচ্ছি না, তার সঙ্গে কাটানো সময়গুলো নিশ্চয়ই ওদের কাছে এবং এখানে সবার কাছেই সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তবে আমার বক্তব্য শেষ করার আগে সেই আমার দেবতা যিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি একটা ছোট্ট কবিতা বলে আমার বক্তব্য শেষ করব। শেষের মধ্যে অশেষ আছে এই কথাটি মনে, আজকে আমার গানের শেষে যাচ্ছে ক্ষণে ক্ষণে। সুর দিয়েছে থেমে তবু থামতে যেন চায় না কবু, নীরবতায় পাচ্ছে বিনা বিনা প্রয়োজনে। তাই যখন আঘাত লাগে, বাজে যখন শরীর, সবার চেয়ে বড় যে গান সে রয় বহু দূরে। সকল আলাপ ফেলে ফেলে শান্ত বিনায় আসে নেমে, সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর শনে। নমস্কার। এবারে আমি আহ্বান করছি ডক্টর রজনী সাহাকে। সাহা আমাদের বহুদিনের বন্ধু, সঙ্গে আমি ক্লাস শুরু করেছি, এখনো সুস্থতা আছে এবং মায়ের সাথেও যথেষ্ট যোগাযোগ ছিল। বিশেষ করে যে সোপান নৈহাটি যে সংস্থাটি সঙ্গে যুক্ত ছিলেন তার মূল কর্মধার ছিলেন ডক্টর রজনী সাহা। ডক্টর রজনী সাহাকে আমি আহ্বান করছি। উপস্থিত আপনাদের সকলকে আমি প্রথমত আগাম ক্ষমা প্রার্থনা করে আছি আপনাদের কাছে, কারণ আমি মিনিট শর্টের জন্য কিছু ভিন্ন কথা বলবো, সেগুলো আপনাদের কষ্ট করে শুনতে হবে। আমার সঙ্গে মাসিমার যোগাযোগ বা সম্পর্কে দুটো পর্যায় আছে। প্রথম পর্যায়ে যেটা প্রবন্ধ আমার স্কুল থেকে বলতে ওদের বাড়ি যেখানে ছিল আমাদের স্কুল যেখানে ছিল সারাপুরি, সেইখানে
প্রবুদ্ধদের বাড়িতে আমার প্রথম যাতায়াত যতটুকু মনে পড়ছে ক্লাস 11 কারণ মাধ্যমিক পাশ করার আগে সাধারণত আমরা সেই যুগে খুব একটা বন্ধুর বাড়িতে গল্প করা বা কোথাও যাওয়া এটা ছিল না। 11 থেকে ওই খাতা দেওয়া পরীক্ষা দেওয়া এইসব কারণে যেতাম। একটা সন্ধ্যাবেলার কথা আমার এখন মনে আছে। সেই সময় কি হতো যে বাড়িতে ঢুকে মানে আমরা বন্ধুকে বলতাম না যে ঘরে ঢুকে বসে গল্প করার জন্য। ওদের বাড়িতে ওই গেটের দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ কথা বলতাম, হয়তো আরো কেউ থাকতো। এবং সেই সময় একটা সন্ধ্যাবেলা মনে হয় মাসিমা কোনো সেদিন লোডশেডিং ছিল, কালকের হাতে চলে এসেছে, প্রথম ভেতরে এসে বসো না। কিন্তু ওই বয়সটা যা হয় ভেতরে গিয়ে 10 মিনিট কথা বলে 10 ঘন্টা, আর গেটের আগে 10 মিনিট কথা বলা মানে 10 সেকেন্ড। এইরকম একটা পারসেপশন ওই বয়সটায় থাকে, আমাদেরও ছিল। ওই তবে ঘরে ঢুকেও মাঝে মাঝে আমরা গল্প করেছি, সেটা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে। তখন আমরা বইয়ের পড়ার ছেড়ে একটু প্রবুদ্ধ, আমি এবং আমাদের যে বন্ধু বর্গ ছিল, আমরা তখন একটু এদিক ওদিক সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হচ্ছি এবং মাঝে মাঝে আমরা 3-4 ওখানে বসেছি। তার মধ্যে একজন অন্তত আপনি এখানে হাজির আছে, পার্শ্বদালিনী, একটু আগে বললেন। আমরা সেখানে আমাদের সেই আড্ডায় শুধু পশ্চিমবঙ্গ, ভারতে সারা বিশ্ব চলে আসতো। শুধু আমাদের এখানকার সুভাষ মুখুজ্জে, সুনীল গঙ্গোপাধ্যায়, বদলিয়ার যাবতীয় মানুষজনকে আমরা টেনে আসতাম। এবং সেখানে মাসিমার ভূমিকা হচ্ছে খুব সুন্দর। ওই ঘরটার পিছনেই রান্নাঘরটা ছিল, সেখানে উনি রান্না করতে করতে সব শুনতেন, মাঝে মাঝে সুন্দর একটা দুটো করে সংযোজন করে দিয়ে যেতেন। এবং অদ্ভুতভাবে এখন ভাবলে অবাক লাগে, আমাদের বয়সটা যেরকম যেরকম ছিল উনি আমাদের সঙ্গে সেরকম ভাবেই মিশেছেন। মানে যখন আমরা বড় হয়েছি তখন অন্যরকম ভাবে বেশি। তো এই প্রথম পর্যায়টা গেছে ওইভাবে। তারপর প্রবুদ্ধরাম সারাপুলিশে চলে গেল, আমিও শ্রীরামপুর, তারপরে আরো দূরে নৈহাটিতে চলে গেছি। আমরা তারপরে কর্মজীবনে যাওয়ার পরে আবার দ্বিতীয় একটা পর্যায়ে সোপান নৈহাটিতে আশীর্বাদে নিজে বললাম যে মানে এসে আপনি কি করতে পারেন, আমার মনে হয় আপনার খারাপ লাগবে না। যদিও সেটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম এবং কোনো যাতায়াতের ভাড়াটুকুও যাওয়া সামর্থ্য ছিল না আমাদের, বা দেওয়া হতো না, পাপি দেওয়া হতো না। তা সেটা উনি বেলঘরিয়ার বাড়ি থেকে প্র্যাকটিকে নিয়মিত গেছেন, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর নয়, প্রায় 10 বছর। শেষের দিকে আমার হাঁটুর জন্য খুব অসুবিধা হতো এবং সত্যি কথা বলতে আমি চাইতাম যে উনি নিজে থাকতে বলুন যে আর আসতে পারছি না প্রচন্ড, কিন্তু উনি যখন বলেননি, যতক্ষণ একদম মানে অপারেশন করার মতো পর্যায়ে গেছে। বিশেষত নৈহাটিতে একটা সমস্যা, নৈহাটি আমাদের যে পারে অর্থাৎ পূর্ব পারে আমাদের সংগঠনটা, এবার ট্রেনে আপনি নৈহাটি লোকালে গেলেও আপনাকে ওভারব্রিজে উঠতে হবে। এই ওভারব্রিজ বেরোনোটা আমার পক্ষে খুব কষ্টকর ছিল মাঝে দিয়ে। শেষের দিকটা এটা একটা সমস্যা হয়ে গেছিল আর কি। তা যাই হোক, ওই দিকের একটু কথা আমি বলি। এখানে আমার ওই সোপান নৈহাটির ব্যাপারটা জানেন না। ওখানে উনি প্রথমে এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই যুক্ত হলে তারপর আস্তে আস্তে কাজ করতে করতে বিষয়গুলো শিখে নিলেন এবং খুব নিয়মিতভাবে মানে সময়ানুবর্তিতা একটা খুব বড় ব্যাপার ছিল ওনার মধ্যে। উনি সব থেকে দক্ষিণে যেতেন উনি, তা সত্ত্বেও মাঝে মাঝে এমন হয়েছে যে উনি গিয়ে দরজাটা খুললেন আর কি। আর আরেকটা কথা না বললেই নয় যে ওখানে আরো যাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে স্কুলের মাধ্যমে মাসিমা, তার মধ্যে সব থেকে আমার মনে হয় উনি কাছে করেছিলেন ওখানে যে একটুখানি ঘর ঝাড় দিতে আসতো, তার নাম ছিল টুক। এবং আমার এই ধারণাটা আমি প্রমাণ পেয়েছিলাম যখন উনি শেষ মাথায় ভেতরে ব্লিডিং হয়ে পড়ে গিয়ে ব্লিডিং হয়ে ওনাকে অপারেশনটা হলো, সেই সময় ওনাকে ডিলিরিয়ামটা হয়েছিল। সেই সময় উনি টুকুর নাম বলেছিলেন, সেটা আমি প্রবুদ্ধকে শুনেছিলাম। তাতে আমি নিজেই মানে আমি এটা বুঝলাম, তাহলে আমার ধারণাটা ঠিক। টুকুর সময় উনি খুব গল্প করতেন। পুজোর সময় তাকে শুধু একটা আমাদের ইয়ে পক্ষ থেকে একটা শাড়ি দেওয়া তা নয়, মানে ওর সুখ দুঃখের কথা শুনতেন। অথচ সে অনেক দূরে, মানে সেখানে নৈহাটিতে, এবং শুধুমাত্র ওইখানে যাওয়ার সূত্রে মাসিমার সঙ্গে সপ্তাহে 2 দিন দেখা হতো বা যোগাযোগ ছিল। এই একটা ব্যাপার যে
যে কোনো মানুষকে উনি খুব আপন করে নিতে পারতেন। আর আরো একটা ব্যাপার যেটা, যদি ওনাকে মস্তিষ্কজনিত অসুখে উনি চলে গেলেন, কিন্তু ওনার স্মৃতিশক্তি ছিল অসম্ভব ভালো। আমি শেষের দিকে মনে আছে অনেক সময় কি মানে উনি যেহেতু যেতে দিলেন সেখানে তো আমার সঙ্গে ওনার দেখা হতো না, আমার সঙ্গে বেশি কথাবার্তা হতো টেলিফোনে, মোবাইলে। সেখানে অনেক কথাই হতো, শুধু স্কুল নিয়ে নয়। তাদের দেখতাম অনেক পুরোনো দিনের কথা ওনার খুব ভালো মনে আছে। স্মৃতিশক্তিটা কিন্তু এই অসুস্থ হওয়ার আগে পর্যন্ত ওনার খুবই ভালো ছিল। অনেক মানুষেরই ওই বয়সে এত খুঁটিনাটি ফিরে আসা নিয়ে এত তুচ্ছ ঘটনা মনে থাকে, কিন্তু ওনার সেটা ছিল। আর আরেকটা ব্যাপার যেটা পার্থদা বলছে, সেটা আমিও একটু মেনশন না করলেই নয়, যে সব বয়সেই দেখেছি ওনার মধ্যে একটা সামাজিক দিক, সমাজ মনস্কতা, এই ব্যাপারটা খুব বড় রকমের ছিল। এবং যে কোনো অবস্থাতেও সেই সমাজের সঙ্গে, সমাজের কাজকর্মের সঙ্গে জড়িয়ে থাকা, সমাজের ঘটনাকে জানা, তাতে একটা প্রতিক্রিয়া জানানো, এই ব্যাপারগুলো কিন্তু ওনার মধ্যে ছিল অসুস্থ হওয়ার আগে পর্যন্ত। কখনোই নিজেকে নিজের মধ্যে রাখেননি, সবসময় একটা সামাজিক দিক ওনার মধ্যে লক্ষ্য করেছে। যাই হোক, আরো অনেক কথাই মনে আসছে, সময়টা খুবই এখন আমরা ইতিমধ্যে আমাদের যা আছে এখানে সময়ক্রম, তাতে আমরা অনেকটাই দেরিতে চলছি, আমি নিজেও দেরিতে এসেছি। যাই হোক, আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের স্মরণের পর্ব এখানে শেষ। এরপরে আমরা মূল অনুষ্ঠানে যাব। তার মধ্যে যারা ইতিমধ্যে এসছেন, ফুল দিতে পারেননি, ওখানে অপেক্ষা করছেন, তারা এর মধ্যে ফুল যদি মানুষ থাকেন তারা নিয়ে দিতে পারেন। ওখানে আমার বর্তমান কর্মস্থলে কেউ কেউ এসছেন, আগের কর্মস্থলে কেউ কেউ এসছেন, তারা ততক্ষণে ফুল দিন। আমরা এটা একটুখানি বোধহয় গাইড করে দিই। এরপরে আমরা অন্যরকম একটি অনুষ্ঠানে যাব। যারা অবশ্যই সহকারী তারা এসে গেছে। আপনারা অনুগ্রহ করে একটু অপেক্ষা করবেন। এই অনুষ্ঠানটি 1 ঘন্টা 20 মিনিট চলবে। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি পরিষদের
সংস্কৃত স্তোত্র, তার বাংলা, বেশ কিছু রবি গান এবং কিছু কথা দিয়ে গাথা। এবং আমাদের এই মূল যে অনুষ্ঠান, তার যে সার, তার যে মূল কথা, সেটা হলো আমাদের প্রিয়জন কখনোই আমাদের ছেড়ে চলে যান না। হয়তো আমরা আমাদের চোখ দিয়ে, আমাদের স্পর্শ দিয়ে তাকে অনুভব করতে পারি না, কিন্তু তার প্রতি যতক্ষণ আমাদের মনে ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে, ততক্ষণ তিনি আমাদের মধ্যেই বেঁচে থাকেন। কেউ কাউকে কোথাও ছেড়ে চলে যেতে পারেন না। এবং এই বিশ্বাস নিয়েই, এই জানাটুকু নিয়েই আমরা শোকের ঊর্ধ্বে উঠে স্থিতধী হতে চাই এবং অনুভব করতে চাই সেই ছুঁয়ে থাকাকে, যে ছুঁয়ে থাকা আসলে তৈরি হয় আমাদের ভালোবাসাকে ঘিরে। আমি রোহিণী, আমার পাশে আছেন পারমিতা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার পাশে ধৃতি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমরা এটাই বারবার বলতে চাইব, বোঝাতে চাইব যে ভালোবাসার মানুষ কখনোই আমাদের ছেড়ে চলে যান না। শুরু করব রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। এই ক্ষণকালের লীলাস্রোত আর চিরকালের কথাই কিন্তু আমাদের উপনিষদেও বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জীবন মৃত্যুর মাপকাঠি আলাদা, খণ্ডতাই মৃত্যু, অখণ্ডতার উপলব্ধি জীবন।
তোমারও অসীমে প্রাণ মন রয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন রয়ে, যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধারে, মৃত্যুর দুঃখ হয় হে, দুঃখের কূপ, তোমাকে যাবে হইলে বিমুখ, আপনার পরে চাই, তোমার অসীমে প্রাণ মন রয়ে, যত দূরে আমি যাই, হে পূর্ণতম চরণের কাছে, যাহা কিছু সব আছে, 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 নাই, নাই ভয়, সে শুধু আরি নিষেধের আদিত্যায়, অন্তর্জ্ঞানী সংসার ভয়, পলক ফেলিতে কোথায় গাগার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন রয়ে, যত দূরে আমি ধাই। অমৃত এবং মৃত্যু দুই তার ছায়া, তার বিদেহ মহাদেহ সর্বব্যাপী বিশ্বদেবের কান থেকে বোঝা ধারণ করা আমাদের পক্ষে সহজ নয়, বিশেষ করে যখন আমরা প্রিয়ের মৃত্যুর মুখোমুখি হই, যখন বেদনার অন্ধকারে সমস্ত মন ভারাক্রান্ত হয়ে ওঠে। আবার হয়তো তখনই তা সহজ, বিদ্যুতের মতো উদ্ভাসে হঠাৎ আলোর ঝলকানিতে দেখি অসীম অনন্ত মৃত্যুহীন ক্ষয়হীন লয়হীন মহাপ্রাণের সেই অমৃতকে।
পরে জানি না এটা তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার বলে আলো ঝরে। पूर्णस्य पूर्णमयीदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णम् अराय पूर्णम् एवावशिष्यते। এও ভরা ও ভরা, উঠছে ভরা পড়ছে ভরা, একই ভরা থেকে ভরা নিলে ভরাই থাকে বাকি। এই তো আমাদের পরমাত্মা জাদু মন্ত্র। তিনি টুকটুকে হয়ে ভরে আছেন আমাদের সর্বজীবের মাঝে। দেহ বিনাশ পেলেও আমার আপনজন যে ভরাট হয়ে থেকে যান আমাদের মধ্যেই। আনন্দার্হিব খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দের জাতানি জীবন্তি আনন্দং পরিয়ান্ত অভিসংবিশন্তি। আনন্দ থেকে জন্মাচ্ছে এই সমস্ত কিছু, আনন্দেই বেঁচে আছে, আনন্দের দিকেই চলেছে, প্রবেশ করছে আনন্দে। এই আনন্দকে, এই সর্বলীন অমৃত অক্ষয় মহাপ্রাণকে উপলব্ধি না করা পর্যন্ত আমরা সবাই মৃত, জীবন মৃত। দেহের বিনাশ শুধু মৃত্যু নয়, মৃত্যু হলো বিশাল বিশ্বের অখণ্ড অস্তিত্বকে টুকরো টুকরো করে দেখার অভ্যাস। মৃত্যুশ্চ মৃত্যুম আপনতি ইহ নানা ইহ পশ্যতি। যে এক না দেখে নানান দেখে, সে যায় মৃত্যু হতে মৃত্যুতে। এই জীবন মৃত্যুর শেষ কোথায়? তখনই যখন আমার স্বতন্ত্র স্বার্থপর অস্তিত্ব সেই পরম আনন্দময় সত্তার বিপুল প্লাবনে ডুবে যায়। এই মহামরণই আসলে আমাদের নিয়ে যায় মহাজীবনে, পূর্ণ জীবনে। কার মিলন বিরোহী তাহারে কোথা খুঁজেছ ভাব অরণ্যে কুটির জটিল গহনে শান্তি সুখহী ওরে কার মিলন বিরোহী। দেখো দেখো রে চিত্ত বলে, দেখো দেখো রে চিত্ত বলে চরণ পদ রাজ চরণ পদ রাজ অমৃত কিবা সুন্দর ওরে কার মিলন বিরোহী। কঠোপনিষদে আছে এই মৃত্যুতীর্ণ মহাজীবনের আশ্চর্য কাহিনী, যার নায়ক এক বালক নচিকেতা। নচিকেতা মানে যে জানে না কিন্তু জানতে চায়, তার সম্বল শুধু শ্রদ্ধা। এই নচিকেতা তার বাবা বাদুশ্রবাকে বিশ্বজিৎ যজ্ঞে রুগ্ন মৃতপ্রায় গাভী দান করতে দেখে ভাবলে, জন্মের মতো দুধ দেওয়া শেষ, জন্মের মতো শেষ ঘাস জল খাওয়া, বিকলেন্দ্রিয়,
এসব গাভী যে দেয় আনন্দহীন লোকে তার ঘরে যাওয়া, বরং বাবা আমাকে দিন। এই ভেবে সে বাবাকে বারবার বলতে লাগলো, বাবা আমাকে কাকে দেবে? একবার, দুবার, তিনবার। দ্বাদশবার ক্রুদ্ধ হয়ে বললেন, যা, তোকে জমকে দিল। নচিকেতা চলে গেল জমের বাড়ি। 3 রাত উপসী থেকে জমের প্রতীক্ষা করলেন। জম বাড়ি ফিরে দেখেন বালক অতিথি অভুক্ত থেকে তাঁর অপেক্ষায়। তিনি তাকে 3টি বর চাইতে বললেন। প্রথম বরে নচিকেতা চাইলে বাবার ক্রোধ শান্তি। তারপর জানতে চাইলে সেই অগ্নির কথা, যার সাহায্যে ক্ষুধা তৃষ্ণা শোক জয় করে আনন্দ চেতনায় প্রতিষ্ঠিত হওয়া যায়। এবার তৃতীয় বর। নচিকেতা বললে, एयं प्रीते विचिकित्सा मनुष्ये अस्तित्वे किनायमस्तीति चैते एतत् विद्यामनुशिष्ट स्वयाथं वराणामीश वरस्तृतीय। মানুষ মরলে এই যে একটা তর্ক, কেউ বলে আছে, কেউ আবার বলে নেই। এইটা জানবো, তুমি উপদেশ দাও। বরের মধ্যে তৃতীয় বর্ষে জম প্রমাণ করলেন, বললেন, এ নিয়ে তর্ক তুলেছেন কত স্বয়ং দেবতারাও। বোঝা সোজা নয়, এ তত্ত্ব বড় সূক্ষ্ম ধারণ করা। না না নচিকেতা, এত পীড়াপিড়ি করো না আমাকে, ছাড়ো, এ দুরাগ্রহ। অন্য একটা বর চাও, এই বর ছাড়া। নচিকেতা বললে, এ নিয়ে তর্ক তুলেছেন কত স্বয়ং দেবতারাও। বোঝা সোজা নয়, তুমিও বলছো জম। তোমার মতন আর তো কাউকে বক্তা পাবো না এর, আর কোনো বর নেই তো এর মতন। জম বললেন, शतायुष पुत्रपौत्रान् वृणीष्व बहून् पशून् हस्तिहिरण्यमश्वान् भूमेर्महदायतनं वृणीष्व स्वयं च जीव शवदो यावद्दिक्ष्वसि। 100 বছর বাঁচবে এমন চাও না? ছেলে নাতি, সোনা, অনেক পশু ঘোড়া হাতি, বিরাট জমিদারি চাও না? নিজেও বাঁচো যত বছর খুশি। কিংবা এই সমান যদি মনে করো অন্য কোনো বর, তাও চাও না? চিরজীবন টাকা, বিশাল ভূমির হও না রাজা নচিকেতা, করব তোমায় সর্ব রকমে ভোগের অধিষ্ঠর। আরো বললেন, মর্তলোকে কাম্য এবং দুষ্প্রাপ্য যা কিছু ধন স্বচ্ছন্দে চাও না? সেসব ইচ্ছা মতন। এই দেখো না, রথের মধ্যে বাজনা নিয়ে সুন্দরী সব মেয়ে, মানুষ এমন পায় না কেউছে। দিচ্ছি তোমায়, চাষি করো। নচিকেতা, মরণ জানার বায়না ছাড়ো। নচিকেতা বললে, स्वभावामर्तस्य यदन्तकैतत् सर्वे प्रियाणां चारयन्ति तेज अपि सर्वं जीवित अल्पमेव तवैव महस्तव रिक्तगीते न विद्येन तर्पणीयो मनुष्ये लप्स्यामहे विद्या अद्रश्मचेत्वा जीविष्यामेव यमनिशिष्यसि त्वं वरस्तु मे वरणीयस एव। ওহে অন্তর, মানুষের এত তেজ, আজ আছে কাল নেই, নিস্তেজ করে দেয় সমস্ত ইন্দ্রিয় সংকেত এবং জীবন যারই সে হোক না, কতটুকু আর বলো। সুতরাং থাক তোমারই ও রথ, তোমারই নৃত্য গীত। বিদ্যে তৃপ্তি নেই মানুষের নেই, বিদ্য পাবই তোমাকে যখন দেখেছি, এবং বাঁচবো। তুমি রাজা যতদিন, চাইছি কিন্তু বর আমি ওইটি। ভয় হতে হব অভয় মাঝে নূতন জন্ম দাও হে দীন দাও
নচিকেতাকে দেখে অনন্য পায়ে হয়ে যোগ বলতে শুরু করলেন। শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্থौ সম্পরিত্য বিবিনন্তি ধীরः শ্রেयो हि ধীরগতি শ্রেয়োऽসো প্রেরিতে শ্রেयो মন্দো যোগক্ষেমাদ প্রেরিতে। যোগ বললে দুটি পথ আছে, আলাদা আলাদা, শ্রেয় আর প্রেয়। এই দুটিকে মানুষ যে চায় ভিন্ন ভিন্ন কারণে। শ্রেয়কে বাদ দিয়ে প্রেয়টি বাঁচলে আসল বস্তুটি হাতছাড়া হবে। যা কিছু ঝলমল বাইরের রূপে আসলে অচল, অবিদ্যা বলে তাকে। এ কথা বুঝে নচিকেতা তুমি শ্রেয় বিদ্যাকে মিলে কাছে রেখে তুমি ধন্য হলেও বালক, স্বচ্ছ বুদ্ধি, নিজেরই চালক। নিজেই নিজেকে জ্ঞানী বলে ভাবে যারা, ভুল পথে ঘুরপাক খায় শুধু তারা। যেমন অন্ধ জনের হাতটি ধরলে ঠিক রাস্তাটি ঘুরে সরে থাকে। সত্যকে তুমি ঠিক ধরেছ নচিকেতা, তোমাকে সব বলবো, বোঝাবো। যম বললেন, सर्वे वेदायत् पदमन्यनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि अमितित्वम्। সমস্ত বেদ, সমস্ত জ্ঞান যে পথটি চর্চা করছে, সমস্ত তপস্যা সাধনা যাকে চেয়ে, যার জন্য ব্রহ্মচর্য পালন করে সবাই, সেই পথটির সংক্ষিপ্ত রূপটি জানো নচিকেতা, ওম, শুধুমাত্র ওম। বজ্রে তোমার বাজে বাজে সে কি সহজ গান। বজ্রে তোমার বাজে বাঁশি সেই সুরেতে জাগবো আমি। দাও করে সেই গান। বজ্রে তোমার বাজে বাঁশি ভুলবো না, আমি ভুলবো না আর সহজেতে আমি ভুলবো না সেই প্রাণে মত দেবেতে মৃত্যু মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ সে কি সহজ গান। বজ্রে তোমার বাজে বাঁশি বাজে সে কি সহজ গান। যোগ নচিকেতাকে বোঝাতে শুরু করলেন এই ওমের স্বরূপটি। তার আগে আমি একটু বলবো, দাদাকে বলেছিলাম মায়ের বিষয়ে একটু লিখে দিতে। আপনারা যারা বললেন তাদের কথাগুলো মন দিয়ে শুনেছি। এই মুহূর্তে আমরা তো খুব অশান্ত একটা সময় আছি এবং প্রতিদিন প্রতি মুহূর্তে মেয়েদের জন্য সব জায়গায় অনিরাপদ হয়ে উঠছে। আজকে যাকে স্মরণ করতে এসেছি, যাকে শ্রদ্ধা জানাতে এসেছি, তিনি কিন্তু সর্বদা যেভাবে পারেন নারী নির্যাতনের প্রতিবাদ করে গেছেন সারা জীবন এবং সকলের জন্য, সবার জন্য অপেক্ষা করে থেকেছেন মায়ের মতোই।
এই যে মাতৃস্নেহ সকলের জন্য ভাগ করে নেওয়া, এও কিন্তু সহজ কাজ নয়। এবং শুধু নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য নয়, সেই ভালোবাসা, সেই স্নেহের অমৃত ভাগ করে নিয়েছিলেন বিশেষ শিশুদের জন্য। এই কথাগুলি এই জন্য বলছি যে যোগ যখন নচিকেতাকে বোঝাচ্ছেন এই ওম কি, ব্রহ্মজ্ঞান কি, তখন এই কথাগুলি বারবার বলছেন যে এমন মানুষ হতে হবে যিনি নিজে বিষয়াসক্ত না হয়ে, নিজের স্বতন্ত্র অস্তিত্বকে বড় করে না দেখে সবার সঙ্গে মিশে যেতে পারেন, যার নিজের মনে কোনো লোভ, ক্ষমতার যে আসক্তি, তার পরিবর্তে সকলের সঙ্গে মিলে যাওয়ার, বিপদের পাশে দাঁড়ানোর শক্তি আছে, যিনি সমস্ত প্রাণী, শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী, গাছপালা, নদী, জল সবকিছুকে ভালোবাসেন, তিনি ব্রহ্মজ্ঞানী। এই ওম সেই কথাই বলে। কোনো বর্ণ, লিঙ্গ, ধর্ম, জাতের বেড়াজালে আটকে নেই এই ওম। যিনি সবাইকে ভালোবাসেন, তিনি এই ব্রহ্মজ্ঞানকে নিজের মধ্যে জাগ্রত করতে পারেন। এই ব্রহ্মজ্ঞান এমনই, যিনি কাউকে মারেনও না আর নিজেও মরেন না। তিনি একটি পিঁপড়ে থেকেও শত সহস্র গুণে পুত্র, আবার হিমালয়ের থেকেও শত সহস্র গুণে বিশাল। এই ওম যদি আমরা নিজের মনে জাগাতে পারি, যদি অন্যের প্রতি ভালোবাসাকে নিজের প্রতি জাগাতে পারি, তবেই আমরা মৃত্যুঞ্জয় হব, তবেই আমরা নিজেরাও প্রত্যেকেই ব্রহ্মজ্ঞানী হব। এই কথাটি যম নচিকেতাকে বোঝালেন এবং বললেন যে নচিকেতা, তুমি এই অভেদ জ্ঞানটি যদি জানতে পারো, ভেদাভেদের ঊর্ধ্বে উঠতে পারো, তবেই তুমি মৃত্যুঞ্জয় হবে। আরো বললেন, হে নচিকেতা, শোনো, জানো, आत्मनं रथिरं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च। আত্মাকে রথি যেন, রথ দেহধাম, বুদ্ধিকে যেন সারথি, মনটি লাগাম। विज्ञान सारथियस्तु मनः प्रग्रहवान् नरः सोऽध्वरः परमप्नोति तद्विष्णो परमं पदम्। এই অভেদ জ্ঞানকে সারথি করে মনের লাগাম ধরে চলে যে মানুষ, সে যায় পথের শেষে, যেখানে আছেন বসে বিশ্বব্যাপ্ত জ্যোতির্ময় পরম পুরুষ। ভোগের মাঝে আমায় ধরেছ দুই হাতে, ভোগের মাঝে আমায় ধরেছ দুই হাতে, কখন তুমি এলে মৃদু চরণ পাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে, ভেবেছিলেন জীবন স্বামী তোমায় বুঝে হারাই আমি, আমায় তুমি হারাবে না, বুঝেছে আজ রাতে, অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
इन्द्रियेभ्यः पराहर्ता अर्थयश्च परं मनः मनसस्तु पर बुद्धिर्बुद्धिरात्मा महान् परः अशब्दम् अस्पर्शमरूपम् अव्ययम् तथा आरसन् नित्यं गन्धवक्ष्यायत् अनाद्यानस्तं महतः परं ध्रुवं निचास्य तन्मृत्युमुखात् प्रमुच्यते। শব্দ নেই, স্পর্শ নেই, অরূপ অব্যয় সেই, অরস অগন্ধ, নিত্য অনন্ত অনাদি, মহতের পরে সেই অচঞ্চল চিরস্থির। তাকে দেখ, তবে মৃত্যু মুখ হতে চিরমুক্তি পাবে। মৃত্যু মুখে বলা এই নাচিকের চিরোপাখ্যান, বলে শোনে যে মেধাবী, অনন্তকে দেখে হয় সে মহান। य इमं परमं तुच्छं श्रावयेद ब्रह्मसंसदि प्रयतः श्राद्धकाले वा तदानन्त्याय कल्पते तदानन्त्याय कल्पते इति। ব্রহ্মশীল সংঘে কিংবা প্রয়াতে শ্রাদ্ধে যদি এই কথা পরম গোপন সংযমী শোনায় কেউ, তবে তার ফল হয় অফুরন্ত অনন্ত জীবন, ফল হয় অনন্ত জীবন। তুমি কোন ভাঙনের পথে এলে সুতরাতে আমার ভাঙলো জাটা ধন্য হলো চরণ পাদে। তুমি কোন ভাঙনের পথে সুতরাতে আমি রাখবো গেথে প্রাণে রক্তনীর হারে মুখে দুরিলে গোপনে নিভৃত বেদনাতে। কোন ভাঙনের পথে এলে সুতরাতে তুমি কোলে নিয়েছিলে সে নির্দিলে নিষ্ঠুর করে। তুমি কোলে নিয়েছিলে সে নির্দিলে নিষ্ঠুর করে। ছিন্ন যাবে হলো না ফেলে গেলে ভূমি পরে। নীরব কাহারি গান আমি গাই যাই তোমারি গান। হেরে হেরে ফলগুলো হায় হায় সুর হারা মূর্ছনাতে। তুমি কোন ভাঙনের আমাদের ঋগ্বেদের দশম মণ্ডলে একটি অদ্ভুত সূক্ত আছে। এই সূক্তটি লিখেছিলেন তিন বন্ধু ঋষি মিলে। তিনজন
দুজনে এতই বন্ধু ছিলেন যে তারাও বিচ্ছেদের বেদনার কথা ভেবে ভয় পেতেন এবং এই সূত্রটি লিখেছিলেন এই কথাই মনে করে, ঠিক যে কথাগুলো দিয়ে শুরু করেছিলাম আমরা, যে কেউ কোথাও যেতে পারে না যদি তার ভালোবাসার জন তাকে মনের মধ্যে রেখে দেয়। এই তিন বন্ধু ঋষি নিজেদের নামের মধ্যেও বন্ধু শব্দটি লিখেছিলেন। বন্ধু গোপায়ন, শ্রুতবন্ধু গোপায়ন আর বিপ্রবন্ধু গোপায়ন। এবং সূত্রটির নাম মনো আবর্তন সূত্র বা পুনর্জন্ম সূত্র। এই সূত্রটি থেকে আমি কয়েকটি মন্ত্র যা আমার মা শ্রীমতী গৌরী ধর্মপালের করা অনুবাদ করব, তার মাঝখানে পার্বতীকে বলবো ঠিক এইরকমই একটি রবিগান করতে, যেখানেও এই আবার ফিরে আসার কথা বলা হয়েছে। পুনর্জন্ম সূত্র থেকে পড়ছি। তোমার যেমন সুদূরে উধাও, দুলোকে পৃথিবী লোকে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার এখানে থাকতে, এখানেই বেঁচে পড়তে। সুদূরে উধাও তোমার যেমন ধরার চতুষ্কোণে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার থাকতে, এখানেই বেঁচে পড়তে। যেমন তোমার সুদূরে উধাও সমুদ্রে জলভিতে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার এখানে থাকতে, এখানেই বেঁচে পড়তে। যেমন তোমার উধাও সুদূরে আলোকের ঢেবে ঢেবে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার এখানে থাকতে, এখানেই বেঁচে পড়তে। আরেকবার করছি। সেই ইচ্ছাই করেছিলেন আমাদের দেবের যুগের ঋষিরা। বলছেন তোমার যেমন উধাও সুদূরে বৃক্ষলতায় জলে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার এখানে থাকতে, এখানেই বেঁচে পড়তে। তোমার যেমন সুদূরে উধাও, যেমন উষায় সূর্যে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার
থাকতে এখানেই বেঁচে পড়তে। সুদূরে উধাও তোমার যেমন মহাগিরি পর্বতে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার এখানে থাকতে এখানেই বেঁচে পড়তে। যেমন তোমার উধাও সুদূরে অতীতে ভবিষ্যতে, ফিরিয়ে আনছি আমরা তাকে আবার এখানে থাকতে এখানেই বেঁচে পড়তে। এবারে আমরা একটু যজ্ঞের জায়গাটা যাব। আগুনের পরশমণি গানটির সঙ্গে যজ্ঞাগ্নি জ্বালবো এবং চাইবো আপনারা যারা জানেন আমাদের সঙ্গে একটু গলা মেলাবেন। প্রত্যেকে যারা চান মনে করে তাকে আহুতি দিতে পারেন এবং তারপরে শান্তিমন্ত্রের সঙ্গে গাছটি রোপণ করবেন।
সারা রাত ফোটাক তারা নব নব আধারের গায়ে গায়ে পরশ সারা রাত ফোটাক তারা নব নব নয়নে বৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো নয়নে বৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো দেখাও উঠবে জয়ে ওর ধরে দেখাও উঠবে জয়ে ওর ধরে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে মাঝিটা ওখানে ছিল। এই বৃক্ষরোপণটি পুরোটাই প্রতীকী এত অশান্ত অস্থির সময় এত রুক্ষ শুকনো সময় এক টুকরো সবুজ আমরা যদি কাউকে মনে করে লাগাই সেই সবুজকে যদি যত্ন করার ভার ছোটরা নেয় এখানে সুস্থির মেয়ে আছে যে প্রথম থেকে সুন্দর করে সবাই মালা এনে দিচ্ছে সাজাচ্ছে তোমার নাম কি আচ্ছা তুমি এই গাছটাকে একটু যত্ন করবে কেমন এই সবুজকে যত্ন করে রাখাটাই আমাদের আশা এই আগামী সবুজটাই কিন্তু আমাদের আশা কারণ ধরে ধরে বেঁধে বেঁধে পাশে পাশে থাকার মানুষ ওই রকম স্নেহ করে অপেক্ষায় থেকে যাওয়ার মানুষ কিন্তু চারপাশে বড্ড কমে যাচ্ছে
তাই ছোটরা যদি এই গাছকেও যত্ন করতে শেখে, ভালোবাসতে শেখে, এভাবেও যদি ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায়, তাই এই বৃক্ষরোপণ আর শান্তি মন্ত্র উচ্চারণ করেই আমাদের এই অনুষ্ঠানটি শেষ হবে। ॐ पृथिवी शान्ति अन्तरिक्षं शान्ति दौ शान्ति आप्रशान्ति ओषधय शान्ति वनस्पतय शान्ति विश्वे नो देवा शान्ति सर्वे नो देवा शान्ति ॐ